ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক স্যালাইন ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা পড়ব। এটাকে তোমরা একটা রিভিশন কোর্স হিসাবে দেখতে পারো, যেটা তোমার WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে। এবং আমি যখন পড়াবো তো আমার সোর্সটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তো দেখো, প্রথম ফিচার যদি আমরা দেখি তাহলে বলবো যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে সবথেকে বড়, সবথেকে লেন্থে বড় রিটেন কনস্টিটিউশন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তো এবার যখন আমি বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, তাহলে প্রশ্ন চলে আসছে তাহলে কি আনরিটেন কনস্টিটিউশন বলেও কিছু হয়? তো উত্তর হচ্ছে হ্যাঁ। তো আমরা দেখো কনস্টিটিউশনকে দুভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। এবার প্রশ্ন হচ্ছে রিটেন কনস্টিটিউশন মানে তো তুমি বুঝতেই পারছো, রিটেন কনস্টিটিউশন মানে হচ্ছে যে সমস্ত ল লেখা আছে, all laws are written। শুধু তাই নয় যে সমস্ত ল রিটেন আছে, তার সাথে সাথে একটা কোডিফিকেশনও করা আছে। কিরকম কোডিফিকেশন মানে কি? যেমন ধরো তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দেখো, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি দেখতে পাবে যে পার্ট 1 এ কি আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। পার্ট 2 তে কি আছে, সিটিজেনশিপ। পার্ট 3 তে কি আছে, ফান্ডামেন্টাল রাইট। এইভাবে একটা কোডিফিকেশনও করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তার মানে রিটেন কনস্টিটিউশনে কি হবে, যে ল গুলো থাকবে সেগুলো সব রিটেন আকারে থাকবে, লিখিত আকারে থাকবে। সমস্ত আইন কনস্টিটিউশনের মধ্যে লিখিত আকারে থাকবে এবং তার সাথে সাথে কোডিফিকেশনও করা থাকবে। এটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন। আর আনরিটেন কনস্টিটিউশন মানে কিন্তু এটা নয় যে ল একবারেই লেখা নেই। এটা মাথায় রাখবে যে আনরিটেন কনস্টিটিউশনেও কিন্তু ল লেখা আছে, যে লজ আর রিটেন বাট নট অল লজ আর রিটেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে যে আনরিটেন মানে একবারেই ল লেখা নেই সেটা নয়। ল অবশ্যই লেখা আছে কিন্তু সব ল লেখা নেই, এবং এই যে ল গুলো লেখা আছে সেইগুলোরও কোনো কোডিফিকেশন নেই সেইভাবে। হুম, সেই জন্যই আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখি যে কনভেনশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কনভেনশন মানে যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, মানে একটা রীতি যেটা হয়তো কোথাও লেখা নেই ডিরেক্টলি কোনো বইয়ে যেটা মানতে হবে, বাট ওই রীতিটা চলে আসছে, সেটাকে আমরা কনভেনশন বলি। তো আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনভেনশনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার যদি রিটেন কনস্টিটিউশনের উদাহরণ দিতে বলো তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রিটেন কনস্টিটিউশনের উদাহরণ। যদি আনরিটেন কনস্টিটিউশনের উদাহরণ বলো তাহলে হয়ে যাচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়া কোন ক্যাটাগরিতে পড়ছে? ইন্ডিয়া অবশ্যই রিটেন কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিটেন কনস্টিটিউশন, এবং শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন, এবং বিশ্বের মধ্যে সব থেকে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি তুমি দেখো অরিজিনালি কিন্তু আর্টিকেল ছিল 395, পার্ট ছিল 22 এবং শিডিউল ছিল 8টা। বর্তমানে আর্টিকেল প্রায় 470 কাছাকাছি আছে, পার্ট এখন হয়ে দাঁড়িয়েছে আমাদের 25টা, এবং এখন শিডিউল হচ্ছে 12টা। এবং তুমি যদি এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট দেখো, যদি জানুয়ারি 2020 অব্দি হিসাব দেখো, তাহলে এখনো পর্যন্ত 104 খানা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছে 104 খানা জানুয়ারি 2020 অব্দি। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা 104 খানা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছি, অ্যামেন্ডমেন্ট পাস করেছি, তার মানে 104 বার এখনো পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে। 42তম সংবিধান সংশোধন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল, যেটা তোমার 1976 এ পাস হয়েছিল, এখানে কনস্টিটিউশনের একটা লার্জ নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তার মানে এই
42তম সংবিধান সংশোধনে সংবিধানের অনেক অংশে চেঞ্জ করা হয়েছিল এবং সেই জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি। তো 42তম সংবিধান সংশোধন যেটা 1976 এ হয়েছিল সেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি, কারণ এই সংবিধান সংশোধনে সংবিধানের অনেক জায়গাতে প্রচুর চেঞ্জ করা হয়েছিল। দেখো আরেকটা ফিচার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ভারতীয় সংবিধান রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির সংমিশ্রণ। তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে কনস্টিটিউশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা রিজিড কনস্টিটিউশন, একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন। এটা কিসের উপর ভিত্তি করে? অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর উপর ভিত্তি করে। সংবিধান কিভাবে সংশোধন করা যাবে তার উপর ভিত্তি করে সংবিধানকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন আর একটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন মানে যদি আমি সংবিধান সংশোধন করতে চাই তাহলে একটা স্পেশাল প্রসিডিওর আমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন কি? একটা অর্ডিনারি ল যেভাবে সংশোধন করা যায়, যেভাবে অ্যামেন্ড করা যায়, সেইভাবেই কনস্টিটিউশনকেও অ্যামেন্ড করা যায়। তাহলে সেই সংবিধানকে আমরা বলবো ফ্লেক্সিবল। এবার স্পেশাল প্রসিডিওর যদি আমাকে ফলো করতে হয় সংবিধান সংশোধনের জন্য, তাহলে আমরা বলছি রিজিড কনস্টিটিউশন। তার একটা যদি এক্সাম্পল দেখি তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনের যদি আমরা উদাহরণ দেখি তাহলে হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি? আমি আগেই বললাম ইটস এ ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটির সংমিশ্রণ। তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমন কিছু কিছু প্রভিশন আছে যেগুলোকে তুমি যদি অ্যামেন্ড করতে চাও, সংশোধন করতে চাও, তাহলে তার জন্য স্পেশাল প্রসিডিওর ফলো করতে হবে। আবার এমন অনেক প্রভিশন আছে যেগুলোকে তুমি যদি অ্যামেন্ড করতে চাও, সংশোধন করতে চাও, তাহলে তেমন ভাবেই সংশোধন করতে পারবে যেভাবে একটা অর্ডিনারি লকে সংশোধন করা যায়। তো তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি অ্যাকচুয়ালি? এটা রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটির একটা সুন্দর সংমিশ্রণ। এবার দেখো কনস্টিটিউশনকে আমরা আবার আরো দুভাবে ভাগ করতে পারি, ফেডারেল কনস্টিটিউশন, ইউনিটারি কনস্টিটিউশন। তো ফেডারেল কনস্টিটিউশন মানে তুমি এক্সাম্পল হিসেবে ধরতে পারো আমেরিকা, ইউনিটারি তুমি এক্সাম্পল হিসেবে ধরতে পারো ব্রিটেন। বাট ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কোনটা, ফেডারেল কনস্টিটিউশন না ইউনিটারি কনস্টিটিউশন? দেখো এটা বলা খুব চাপের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোনটা, ফেডারেল না ইউনিটারি। তো কেন বলছি বলাটা সোজা নয়, তার কারণ দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু ফেডারেল ফিচার আছে, আবার কিছু ইউনিটারি ফিচারও আছে। ফেডারেল ফিচার কি কি আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? যেমন দুটো গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। ডিভিশন অফ পাওয়ার আছে তাদের মধ্যে। 7th শিডিউল যদি তুমি দেখো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন, ইন্ডিয়ার সুপ্রিম কনস্টিটিউশন আছে, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, দেশের সর্বোচ্চ আইন। তার মানে তুমি কনস্টিটিউশনের প্রভিশনকে ভায়োলেট করছে এমন কোনো ল বানাতে পারো না। রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন আমরা দেখলাম আগেই, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফেডারেল ফিচার। আর তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার দেখো, তাহলে দেখো তুমি বিভিন্ন প্রভিশন যদি দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তাহলে বুঝতে পারবে যে ইন্ডিয়ান যে সেন্টার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা স্টেট গভর্নমেন্টের তুলনায় কিছুটা স্ট্রং, মানে একটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি একটা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো স্ট্রং সেন্টার, সিঙ্গেল কনস্টিটিউশন দেখতে পারবে তুমি, একটাই কনস্টিটিউশন ইন্ডিয়াতে, কোনো স্টেটের আলাদা করে কনস্টিটিউশন নেই। সিঙ্গেল সিটিজেনশিপ দেখতে পারবে, তার মানে সবাই ইন্ডিয়ান সিটিজেন, নাকি কেউ ইন্ডিয়ান সিটিজেন তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল সিটিজেন, না এরকম নয়। ইন্ডিয়াতে একটাই সিটিজেনশিপ আছে, সিঙ্গেল সিটিজেনশিপ। ইন্ডিয়াতে আমরা এটাও আগে দেখলাম যে ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অল ইন্ডিয়া সার্ভিস, যে এমার্জেন্সি প্রভিশন গুলো আছে, যেমন ধরো আর্টিকেল 356 যদি জারি করে দেওয়া হয়, প্রেসিডেন্টস রুল, তাহলে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের পাওয়ারটা ট্রান্সফার হয়ে যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে ইউনিটারি ফিচার্স। যেমন ধরো
যে স্টেটে গভর্নর থাকেন ওনাকে কে অ্যাপয়েন্ট করে? সেন্টার অ্যাপয়েন্ট করে। তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার। তাহলে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফেডারেল ফিচারও আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইউনিটারি ফিচারও আছে। আবার তুমি যদি দেখো যে ফেডারেশন এই কথাটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু কোথাও উল্লেখ নেই। অন্যদিকে আর্টিকেল 1 যদি তুমি দেখো সেখানে ক্লিয়ারলি বলছে ইন্ডিয়াকে একটা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কি বলছে তাকে? ইউনিয়ন অফ স্টেট বলছে। তো এই বিভিন্ন কারণের জন্য যে কিছু ফেডারেল ফিচার আছে, কিছু ইউনিটারি ফিচার আছে, প্লাস ফেডারেশন কথাটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা নেই। ইউনিয়ন অফ স্টেটস কথাটা লেখা আছে। তো এই সবকিছু দেখে ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরোটা ভালো করে অ্যানালিসিস করে বিভিন্ন এক্সপার্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বিভিন্ন ধরনের রিমার্ক করেছে। যেমন কেসি হোয়ার বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। মরিস জোনস কি বলেছেন? উনি বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দেখে বলেছেন ইন্ডিয়ান ফেডারেলিজম হচ্ছে বার্গেনিং ফেডারেলিজম। গ্র্যানভিল অস্টিন বলেছেন কোঅপারেটিভ ফেডারেলিজম। ইভার জেনিংস বলেছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। তো এগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বিভিন্ন ধরনের এক্সপার্ট বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবার সেজন্যই অনেকে আবার এটাই বলেন যে এটা বেটার যে তুমি বলো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ইউনিক। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ার মতো। এটাও অনেকে বলে। আচ্ছা, এবার দেখো গভর্নমেন্টের ফর্ম কি হবে তার উপর ভিত্তি করে আমরা গভর্নমেন্টকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা ফলো করা হয় ব্রিটেনে, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা ফলো করা হয় আমেরিকাতে। এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটাকে অনেক সময় আমরা ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্টও বলে থাকি, ওয়েস্টমিনস্টার মডেল। কেন? না তো লন্ডনে একটা প্লেস আছে যার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার, যেখানে তোমার ব্রিটিশ পার্লামেন্টটা লোকেটেড। সেই জন্য আমরা অনেক সময় পার্লামেন্টারি সিস্টেমকে ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্টও বলে থাকি। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ফর্মটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে এই পার্লামেন্টারি ফর্ম। ব্রিটিশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে আছে। তাহলে ইন্ডিয়াতে কি আছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা তোমার ব্রিটেনে ফলো করা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্রিটেনের সাথে ইন্ডিয়ার কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যেমন তুমি যদি ব্রিটিশ পার্লামেন্ট দেখো, তাহলে ব্রিটিশ পার্লামেন্ট যদি কোনো ল পাস করে পার্লামেন্টে, তাহলে সেই লটা খারাপ না ভালো সেটা দেখার জন্য, মানে সেটা স্ট্রাক ডাউন করার জন্য কোনো জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট নেই। মানে কোনো একটা ল যদি ব্রিটিশ পার্লামেন্ট পাস করে তাহলে জুডিশিয়ারি সেই লটাকে আর রিভিউ করতে পারবে না। জুডিশিয়াল রিভিউ এর কোনো কনসেপ্ট নেই। আর ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষেত্রে কি? ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষেত্রে হচ্ছে ধরো ইন্ডিয়ান পার্লামেন্ট কোনো একটা ল পাস করলো, কিন্তু সেই লটা ভারতের সংবিধানের কোনো ধারাকে কোনো প্রভিশনকে ভায়োলেট করছে কিনা সেটা আমাদের জুডিশিয়ারি চেক করবে। তার মানে জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটা ইন্ডিয়াতে আছে। তার মানে ব্রিটিশ পার্লামেন্ট যে কোনো ল পার্লামেন্টে পাস করে দিতে পারে, কোর্ট এখানে কোনো রোল প্লে করবে না। কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষেত্রে অবশ্যই পার্লামেন্ট যে কোনো ল পাস করতে পারে, কিন্তু সেই লটা কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে ভায়োলেট করছে কিনা সেটা কিন্তু জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে চেক করবে। যদি করে, যদি কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে ভায়োলেট করে লটা, তাহলে সেই লটাকে জুডিশিয়ারি স্ট্রাক ডাউন করে দেবে, জুডিশিয়ারি সেই লটাকে ক্যান্সেল করে দেবে। তো এটা হচ্ছে পার্থক্য একটা ব্রিটিশ পার্লামেন্টের সাথে ইন্ডিয়ান পার্লামেন্টের। আর একটা হচ্ছে যে ব্রিটিশ স্টেট আর ইন্ডিয়ান স্টেটের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়ান স্টেটের যে হেড অফ দ্য স্টেট তিনি হবেন ইলেক্টেড। হেড অফ দ্য স্টেট হচ্ছে ইলেক্টেড। সেজন্য ইন্ডিয়াকে আমরা বলি রিপাবলিক।
কিন্তু ব্রিটেনে যিনি হেড অফ দ্য স্টেট হবেন তিনি কিন্তু ইলেক্টেড নন, তিনি হচ্ছে হেরিডিটারি হেড। বংশানুক্রমিক, ডাইনাস্টি বেসড। সেই জন্য আমরা ব্রিটেনকে রিপাবলিক বলবো না, কি বলবো? মোনার্কি বলবো। ক্লিয়ার? তাহলে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করি, অবশ্যই ফলো করি, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সাথে, ব্রিটেনের সাথে আমাদের ইন্ডিয়ার কিছু বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্য দুটো আমি তোমাকে বললাম। ব্রিটিশ পার্লামেন্টের ক্ষেত্রে যে ল পাস করা হবে সেখানে জুডিশিয়ারির কোনো রোল নেই, কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্ট যে লটা পাস করবে জুডিশিয়ারি চেক করবে সেই লটা কনস্টিটিউশনের ধারাকে ভায়োলেট করছে না করছে না। আর ব্রিটেনে যিনি হেড অফ দ্য স্টেট সেই পজিশনটা হচ্ছে হেরিডিটারি, বংশানুক্রমিক, তাই ব্রিটেন হচ্ছে মোনার্কি। আর ইন্ডিয়াতে যে হেড অফ দ্য স্টেট তিনি হচ্ছেন ইলেক্টেড, সেজন্য ইন্ডিয়া হচ্ছে রিপাবলিক। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ব্রিটেনের পার্থক্য। এবার দেখো বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। তখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্লামেন্টারি সোভারেনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসির একটা সুন্দর সংমিশ্রণ। কিভাবে বলছি দেখো, পার্লামেন্টারি সোভারেনিটি মানে কি বলতে চাইছি আমি, কনস্টিটিউশন পার্লামেন্টকে পাওয়ার দিয়ে রেখেছে যে পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে, এটা পার্লামেন্টের পাওয়ার। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ড করার পাওয়ার পার্লামেন্টের আছে। আর জুডিশিয়াল সুপ্রিমেসি কি, যদি পার্লামেন্ট কোনো ল পাস করে আর সেই লটা যদি কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে ভায়োলেট করে তাহলে জুডিশিয়ারি সেই লটাকে ক্যান্সেল করে দেবে, এটা হচ্ছে জুডিশিয়াল সুপ্রিমেসি। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা পার্লামেন্টারি সোভারেনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসির একটা সংমিশ্রণ দেখতে পাই। এখানে একটা কথা বলে রাখা দরকার যে পার্লামেন্ট তার পাওয়ার অনুসারে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, কিন্তু কেশবানন্দ ভারতী যে কেসটা হয়েছিল 1973-তে, সেই কেসে জাজমেন্ট আসার পরে এখন অবস্থান হচ্ছে হ্যাঁ কনস্টিটিউশন পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো প্রভিশনকেই অ্যামেন্ড করতে পারে, কিন্তু যেগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে সেইগুলোকে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না, এটা মাথায় রেখো। তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে পার্লামেন্টারি সোভারেনিটি আর জুডিশিয়াল সুপ্রিমেসির একটা সংমিশ্রণ। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আরেকটা যে ফিচার সেটা হচ্ছে ইন্ডিয়ান যে জুডিশিয়ারি আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিয়ান জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মানে আমি কি বোঝাতে চাইছি, ইন্টিগ্রেটেড মানে আমি বোঝাতে চাইছি যে অ্যাট দ্য টপ কি আছে সুপ্রিম কোর্ট, তার নিচে স্টেট লেভেলে কি আছে হাইকোর্ট, আর তার নিচে কি আছে লোয়ার কোর্ট। তো এই সুপ্রিম কোর্টটা হচ্ছে অ্যাপেক্স কোর্ট, হাইয়েস্ট কোর্ট। এই যে ইন্ডিয়াতে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট আছে, এই সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট সেন্ট্রাল এবং স্টেট দুটো লকেই এনফোর্স করে। কিন্তু তুমি যদি ইউএসএ দেখো, ইউএসএ তে কিন্তু ফেডারেল ল যেগুলো আছে, ফেডারেল লকে কে এনফোর্স করে, ফেডারেল লকে এনফোর্স করা হচ্ছে ফেডারেল কোর্ট। আর স্টেট লকে কে এনফোর্স করে, সেটা স্টেটের জুডিশিয়ারি, স্টেট জুডিশিয়ারি এনফোর্স করে। এটা হচ্ছে ডিফারেন্স। আর সুপ্রিম কোর্ট আমাদের কি, সুপ্রিম কোর্ট আমাদের গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইট, গার্জিয়ান অফ কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে, ফান্ডামেন্টাল ডিউটি আছে, ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার স্টেট। এগুলো সব এই যে ফান্ডামেন্টাল আইডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো আলাদা করে চ্যাপ্টার আছে। সেকুলারিজম ব্যাপারটা প্রিএমবেলে পড়বো আমরা। তো আর কি বৈশিষ্ট্য আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি ফলো করে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ।
তার মানে প্রাপ্তবয়স্ক যারা, আমাদের ক্ষেত্রে এখন কত 18 বছর যদি বয়স তোমার হয় তাহলে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কাস্ট, রেস, রিলিজিয়ন, সেক্স, লিটারেসি, ওয়েলথের উপর তোমাকে ডিসক্রিমিনেট করা হবে না। তার মানে 18 বছর যদি হয় তাহলে তুমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই যে ভোটের বয়স এখন 18 বছর, ভোটদানের বয়স 18 বছর, এটা আগে ছিল 21 বছর। এই 21 বছর থেকে 18 বছরে রিডিউস করে নিয়ে আসা হয় কত সালে? 1989 এ। আর যদি তোমাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলা হয় তাহলে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1988 এর ফলে ভোটিং এজটা 21 বছর থেকে 18 বছরে নেমে আসে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে সিটিজেনশিপ নিয়ে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। মানে কেউ যদি ধরো ওয়েস্ট বেঙ্গলের লোক হয় তাহলে তার সিটিজেনশিপটা কি হবে? সে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। সে কিন্তু আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন নয়, সে একমাত্র শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেন। কিন্তু তুমি যদি আমেরিকা দেখো, ইউএসএ তে একটা ব্যক্তির দু ধরনের থাকে, একটা হচ্ছে সেই ইউএস এর সিটিজেন, আর একটা হচ্ছে সেই লোকটা যে স্টেটে বাস করে সেই স্টেটেরও সিটিজেন। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, তুমি শুধু ইন্ডিয়ান সিটিজেন। আর ইউএস এর ক্ষেত্রে তুমি ইউএস এরও সিটিজেন প্লাস তুমি যে স্টেটে বাস করো সেই স্টেটেরও সিটিজেন। ইন্ডিয়ার কনস্টিটিউশন কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি ক্রিয়েট করার কথাও বলে, যেমন হচ্ছে তোমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এগুলো। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমার্জেন্সি প্রভিশনের কথা আছে। তোমরা জানো আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এগুলো আমরা পরে ডিটেলসে পড়বো আলাদা আলাদা করে। এগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশন 3 টায়ার গভর্নমেন্টের কথা বলে। সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, তার সাথে সাথে লোকাল গভর্নমেন্টও আছে। আমরা পরবর্তীকালে 73rd 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা পড়বো, লোকাল বডিজ এর কথা পড়বো, লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের কথা আমরা পরবর্তীকালে পড়বো। এবার তুমি যদি 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2011 দেখো, তাহলে এই কনস্টিটিউশনের পরে কোঅপারেটিভ সোসাইটিসকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হলো। কোঅপারেটিভ সোসাইটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেল 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর পরে। এবং এর ফলে তোমার কি হলো? তিনটে মেনলি চেঞ্জ এলো কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে। একটা কি, রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি এখন থেকে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে, তার মানে আর্টিকেল 19 এর মধ্যে ইনক্লুড হয়ে গেল। আর একটা কি ইনক্লুড হলো? একটা নতুন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল 43B অ্যাড হলো, যেখানে কোঅপারেটিভ সোসাইটির প্রমোশনের কথা বলা আছে। আর একটা কি হলো? আর একটা নতুন পার্ট অ্যাড হলো কনস্টিটিউশনে, পার্ট 9B, যার টাইটেলটা হচ্ছে দ্য কোঅপারেটিভ সোসাইটিস, যেটা কোন কোন আর্টিকেলকে কভার করছে? আর্টিকেল 243ZH থেকে আর্টিকেল 243ZT। দেখো, এবার তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্রিটিসিজম দেখো, তো অনেক কিছুই বলা যায় যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর কার্বন কপি, এটা ব্যাগ অফ বোরোইংস, বিভিন্ন দেশের বিভিন্ন প্রভিশন টোকা হয়েছে অনেকে বলে। তো অনেকে বলে অনেক বড় সাইজে। তো একটা যেটা আমি বলবো এখানে, সেটা হচ্ছে অনেকে বলে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যে ফ্রেজ ইউজ করা হয়েছে, সেটা খুব কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে।
তো পুরো ডকুমেন্টটাই একটা কমপ্লেক্স ডকুমেন্ট অনেকে বলে। সেজন্য এটার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যে ফ্রেজ ইউজ করা হয়েছে, সেগুলো এতটাই কমপ্লেক্স যে ইভার জেনিংস বলেছেন এটাকে লয়ার্স প্যারাডাইজ, যে আইনজীবীদের স্বর্গ এটা। হুম? এটা একটা মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্রিটিসিজম তুমি বলতে পারো। আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।